ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমিতে দেখব তোমার এগ্রিকালচার নিয়ে। তো এগ্রিকালচার খুবই ব্রড চ্যাপ্টার, তো এটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। আজকে পড়বো পার্ট 1 আর কালকে পড়বো এগ্রিকালচার পার্ট 2। তো তোমাদের মধ্যে কেউ যদি হিন্দি ল্যাঙ্গুয়েজে বেশি কমফোর্টেবল হয়ে থাকো তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি হিন্দি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তো ওখান থেকে গিয়ে তোমরা সেম ভিডিও হিন্দিতে দেখতে পারো। তো আজকের চ্যাপ্টারটা দেখবো এগ্রিকালচার পার্ট 1। তো প্রথমে আমরা দেখব গ্রিন রেভলিউশন নিয়ে। তো গ্রিন রেভলিউশন নিয়ে যদি কথা বলা হয়, দিস টার্ম ওয়াজ কয়েন্ড বাই উইলিয়াম গাউড। তো গ্রিন রেভলিউশন যেই কথাটা আছে এটা সবচেয়ে প্রথমে কে বলেছিলেন? এটা বলেছিলেন উইলিয়াম গাউড। ফাদার অফ গ্রিন রেভলিউশন যদি বলা হয় তাহলে ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হতো ডক্টর নরম্যান ই বরলোকে। গ্রিন রেভলিউশন মেনলি তোমার কি হতো, গ্রিন রেভলিউশনে এমনি ক্রপস গ্রো করা হতো যেগুলো তোমার ওয়েদার রেজিস্ট্যান্ট আর পোকামাকড় রেজিস্ট্যান্ট হতো, পেস্ট রেজিস্ট্যান্ট। তো ওগুলো তোমার প্রোডাকশন খুব বেশি হতো আর এই জন্যই ওইটাকে বলা হতো গ্রিন রেভলিউশন। ইন্ডিয়াতে যদি গ্রিন রেভলিউশন দেখা হয় তাহলে ইন্ডিয়াতে গ্রিন রেভলিউশন হয়েছিল তোমার 1965-এ। ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া ছিলেন MS স্বামীনাথন। ইন্ডিয়ার ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া কে ছিলেন? তাহলে ছিলেন MS স্বামীনাথন। দিস কজ মার্ক ইনক্রিজ ইন দ্য প্রোডাক্টিভিটি অফ উইট। তা উইটের একটা ভ্যারাইটি বেরিয়েছিল যেটা ছিল তোমার ডোয়ার্ফ উইট। তো এই ভ্যারাইটিটা অনেক বেশি তোমার পেস্ট রেসিস্ট্যান্ট ছিল, যেমন তোমাদের বললাম যে এটা মানে ওখানকার যে পোকামাকড় হয় ওগুলো রেজিস্ট্যান্ট ছিল আর তোমার ওয়েদার কন্ডিশনেরও খুব রেজিস্ট্যান্ট ছিল। এই জন্যই তোমার যে উইট আছে ওটা প্রোডাকশন অনেক বেড়ে গেছিলো এই তোমার গ্রিন রেভলিউশনে। এইটাতে সবচেয়ে বেশি লাভ যে হয়েছিল ওটা হয়েছিল তোমার পাঞ্জাব আর হরিয়ানাতে। এই জন্যই তোমার অনেক পরের দিকে হইচই হয়েছিল যে আমাদের গভর্নমেন্ট আছে তারা শুধু নর্থের ব্যাপারেই ভাবে। তো এটা ছিল তোমাদের গ্রিন রেভলিউশন। এবার দেখবো আর কি কি চেঞ্জেস এনেছিল গভর্নমেন্ট যেগুলো ফার্মারে হেল্প করেছিল। রিফর্মস। তো প্রথমে আমরা দেখব ল্যান্ড রিফর্ম, অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়েটারিজ, রিমুভাল অফ জমিনদারি সিস্টেম। তো ইন্টারমিডিয়েটারিজ মানে যে মাঝখানে লোক থাকে, জমিনদারি সিস্টেম যদি কথা বলা হয়, জমিনদারি সিস্টেম স্টার্ট করেছিল তোমার ব্রিটিশার্সরা যখন জমিনদারি সিস্টেম স্টার্ট করে ওটাতে কি করে, ওরা বলেছিল তারা জমিনদার থেকে ট্যাক্স কালেক্ট করবে। আর জমিনদারের কাজ হচ্ছে যত ফার্মার্স থাকবে তাদের থেকে সে যেন ট্যাক্স কালেক্ট করে। তো ফার্মার্সের থেকে ট্যাক্স কালেক্ট করে নেওয়ার পর একটা ভাগ ওই ট্যাক্স কালেকশনে জমিনদাররা রাখবে আর বাকিটা তোমার ব্রিটিশারদের দিয়ে দেবে। জমিনদাররা তখন শয়তানি করে কি করতো যে তোমার ফার্মার্সদের থেকে বেশি করে ট্যাক্স কালেক্ট করতো ওদের উপর অত্যাচার করে। তাতে কি হতো, তোমার জমিনদাররা আরও বেশি ট্যাক্স তোমার ভাগটা রাখতে পারতো, এটাতে তোমার ব্রিটিশার্সরা যারা আছে তারাও বেশি করে টাকা পেত। এদের দুজনেরই লাভ হতো, জমিনদারদের আর ব্রিটিশারদের শুধু একজনই কষ্ট পেত, একটা ভাগই কষ্ট পেত, ওটা হচ্ছে তোমার ফার্মার্সরা। তো তাই জন্য ইন্ডিপেন্ডেন্সের পরে প্রথম যে কাজটা হলো ওইটা হলো জমিনদারি তোমার সরিয়ে দেওয়া হলো, অ্যাবলিশ করা হলো। তারপরে সিলিং অন ল্যান্ড হোল্ডিং। আগেকার দিনে কি হতো, যারা জমিনদার থাকতো বা ব্রিটিশদের কাছে যারা ওয়াফাদার থাকতো, যারা লয়াল থাকতো টু দ্য ব্রিটিশার্সরা তাকে ল্যান্ড বা টাইটেল এসব গিফট দিতেন। তো এমনি করে ল্যান্ড দেওয়া হতো যে লোকগুলোকে তাদের কাছে অনেক জমিন থাকতো আর তারা বড়লোক হয়ে থাকতেন। এই জিনিসটা ইন্ডিপেন্ডেন্সের পরে যাতে সবাই ইকুয়ালভাবে থাকতে পারে আর সবাই যাতে বড়লোক হওয়ার ইকুয়াল চান্স পায়, তাই জন্য তোমার কতটা এরিয়া একটা লোকের কাছে থাকবে ওটার উপরে একটা লিমিট বসছিল গভর্নমেন্ট। আর বাকি যে ল্যান্ড এরিয়াটা বেঁচে গেল, ধরো কার কাছে 10 কাঠা জমিন আছে, গভর্নমেন্ট নিয়ম বানিয়ে তুমি 10 কাঠা রাখতে পারবে না, তুমি খালি 8 কাঠা জমিন রাখতে পারবে। তো বাকি যে 2 কাঠা জমিন আছে ওটা যে গরিব ফার্মার্স আছে ওদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। ওটাই এখানে লেখা আছে
ফিক্সিং অ্যামাউন্ট অফ ল্যান্ড 1 person ক্যান হোল্ড। তারপরে আমরা দেখব কোঅপারেটিভ ফার্মিং নিয়ে। কোঅপারেটিভ ফার্মিংয়ের যদি কথা বলা হয়, কোঅপারেটিভ ফার্মিংয়ে কী হলো, ফার্মার্স যারা আছে, ফার্মার্সরা একসঙ্গে কাজ করতে লাগলো। ধরো 3জন ফার্মার্স আছে, তারা একসঙ্গে কাজ করতে লাগলো। এতে তোমার লাভ কী হলো, প্রথম ধরো ওরা কোনো জিনিসপত্র কিনতে গেল মার্কেট থেকে নিজের ফার্মিংয়ের জন্য, ধরো বীজ টিজ কিনতে গেল, তো যেহেতু ওরা 3জন মিলে বীজ কিনছে, তাই জন্য অনেকটা তোমার সিড লাগবে, ওইটার জন্য তো ওরা বাল্ক ডিসকাউন্টও পায়। আর তারপরে ধরো যখন মার্কেট হয়ে যায়, তোমার এগ্রিকালচারের সব কাজ হয়ে যায়, তখন মার্কেটে যখন ওরা জিনিস বিক্রি করতে যায়, তখন ওই জিনিসটার জন্য ওরা একটা ফিক্সড প্রাইস পায়। তোমার এটা হয় না যে একটা ফার্মার ধরো লস করলো, একজন তোমার প্রফিট করলো, এমনি হয় না। আর সব ফার্মার্সরাই তোমার একটা ফিক্সড প্রাইস পায়। এটাই হচ্ছে তোমার কোঅপারেটিভ ফার্মিং, মেনি ফার্মার্স ওয়ার্কিং টুগেদার। তারপরে আসবো জেনারেল রিফর্ম। জেনারেল রিফর্মে কি হয়েছিল, তোমার এক্সপ্যানশন করা হয়েছিল ইরিগেশনে। ইরিগেশন যদি কথা বলা হয়, তাহলে আর্টিফিশিয়াল ওয়েতে তোমার জল পৌঁছানো এগ্রিকালচারাল ল্যান্ড অবধি, ওটাকেই তোমার বলা হয় ইরিগেশন। তো ইরিগেশনে এক্সপ্যানশন করা হয়েছিল। ইনস্টিটিউশনাল ক্রেডিট, এবার যে ইনস্টিটিউশনাল ক্রেডিটগুলো নিয়ে বলা আছে, এটা যদি তুমি আগের চ্যাপ্টার টাইপস অফ ব্যাংক দেখো, ওইটাতে তোমরা বেশি ভালো বুঝতে পারবে, আর বেশি ডিটেলসে এক্সপ্লেনেশন দেওয়া আছে। তো ইনস্টিটিউশনাল ক্রেডিট নিয়ে যদি কথা বলা হয়, তোমার প্রথম গভর্নমেন্ট যেটা বানিয়েছিল ওইটা ছিল আরআরবি। আরআরবি হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক। আরআরবিকে এটা কাজ দেওয়া হয়েছিল যে যত ভিলেজ আছে ওগুলোতে তারা যেন ব্যাংক খোলে, আর তাদেরকে যেন লোন দেওয়া হয় এগ্রিকালচারের জন্য, বা ছোট কোনো সেক্টর যদি খুলতে চায় ওটার জন্য আরআরবি যেন তাদেরকে লোন প্রোভাইড করে। কিন্তু পরের দিকে কি দেখা গেল, যে আরআরবিগুলো যত আছে ওগুলোতে সব কারাপ্টেড অফিসিয়ালগুলো ওইটাতে কাজ করতে লাগলো, আর যত শহরের লোক আছে আরআরবির থেকে টাকা নিতে লাগলো, সস্তায় লোন নিতে লাগলো, আর এটা দেখাতে লাগলো অফিসিয়াল ডকুমেন্ট দিয়ে, নকলি অফিসিয়াল ডকুমেন্ট দিয়ে তারা গ্রামের লোক, তাই জন্য তাদেরও টাকা পাওয়া উচিত। তো আরআরবিতে যেহেতু এত কারাপশন ঢুকে গেছিলো, সেই জন্য দরকার ছিল আরআরবিকে বন্ধ করা, কিন্তু তোমার গ্রামের দিকে ডেভেলপমেন্ট করাও দরকার ছিল। এই জন্য তোমার শিবরাম কমিটি বসেছিল। শিবরামান কমিটি বলল যে আস্তে আস্তে তোমার আরআরবিগুলো বন্ধ করে দেওয়া উচিত, তো গ্রামের জন্য এমনি অন্য একটা নতুন ব্যাংক খোলা উচিত, নতুন ব্যাংক ইনস্টিটিউশন খোলা উচিত, যেটা গ্রামের ডেভেলপমেন্ট দেখবে। তাই জন্য তোমার 12 জুলাই 1982-তে বানানো হয়েছিল নাবার্ড। নাবার্ডের যদি ফুল ফর্ম দেখা হয়, তাহলে ওইটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো নাবার্ডও তোমার একই আইডিয়া দিয়ে বানানো হয়েছিল আরআরবি, কিন্তু আরআরবিতে অনেক কারাপশন হয়ে গেছিলো, তাই জন্য পরের দিকে আরআরবি যত আছে ওগুলোকে নাবার্ডের আন্ডারে আনা হয়েছে। আরআরবির যদি দেখা হয়, তাহলে এখানে ইন্ডিয়াতে তোমার টোটাল 56 আরআরবি আছে। তারপরে দেখবো তোমার রেগুলেটেড মার্কেটস। রেগুলেটেড মার্কেটস মানে কি হয়, তোমার ধরো গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট মার্কেটের উপরে কন্ট্রোল রাখে, মানে কোন জিনিসের কত দাম হবে, কোনটার কত ডিমান্ড হবে, কত সাপ্লাই চাই একটা জিনিসে, সব কিছু যখন গভর্নমেন্ট নিচে কন্ট্রোলে রাখে মার্কেটে, ওইটাকে বলা হয় তোমার রেগুলেটেড মার্কেট। এটাই লেখা আছে এখানে, গভর্নমেন্ট কন্ট্রোলস দ্য ফোর্সেস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তারপরে আসছে কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটি। একটু আগেই আমরা বললাম কোঅপারেটিভ ফার্মিং নিয়ে। এই কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটি মানে ওইটাই হচ্ছে, ওরা এগ্রিকালচার করে যখন প্ল্যান্টগুলো গ্রো করে নেয়, তারপরে ওগুলো যখন বিক্রি করতে আসে, তখন ওরা একসঙ্গে বিক্রি করে, ওরা ইন্ডিভিজুয়াল বেসিসে বিক্রি করতে পারবে না। এটাই when farmers promote their product through societies। আমি যেমন বললাম যে ইন্ডিভিজুয়াল যে ফার্মার আছে, ও ইন্ডিভিজুয়াল ফার্মার বিক্রি করতে পারবে না, মানে একটা ফার্মার এটা বলতে পারবে না আমার জিনিস যেটা আছে এটা আমি ইন্ডিভিজুয়াল ওয়েতে বিক্রি করব, খালি জিনিস কেনার সময় আমরা সোসাইটি ছিলাম, এখন বিক্রি করার সময় আমি ইন্ডিভিজুয়াল পার্সন, এটা হয় না। আর তাদেরকে সবাইকে একসঙ্গে মিলে জিনিসগুলো বিক্রি করতে হয়। তারপরে আসছে মিনিমাম সেলিং প্রাইস। মিনিমাম সেলিং প্রাইসের শর্ট ফর্ম হচ্ছে এমএসপি।
আর মিনিমাম সেলিং প্রাইস একটা জিনিস বুঝতে পারো যে গভর্নমেন্ট, ধরো আমি যে এক্সাম্পলগুলো দিচ্ছি ওগুলো এমনি এক্সাম্পল, আর ওগুলো কোনো রিয়ালিটি নয় বা কোনো ফ্যাক্ট নয়। এমএসপিতে মিনিমাম সেলিং প্রাইসে গভর্নমেন্ট একটা প্রাইস দিয়ে দেয়। ধরো গভর্নমেন্ট বলে দিল যে একটা ক্রপের জন্য তুমি 10 টাকা পাবে, ধরো চালের জন্য প্রত্যেক কেজি চালের জন্য 10 টাকা পাবে। এবার ধরো মার্কেটে যদি 8 টাকা কিলো বিক্রি হয় চাল, বা মার্কেটে 12 টাকা কিলো বিক্রি হয় চাল, যে কোনো দাম হোক গভর্নমেন্ট তোমাকে কমসে কম 10 টাকা করে দেবে। তো যখন এমএসপি ডিসাইড হয় তখন ওইটার অনুসারেই ক্রপ গ্রো করা হয়। ধরো কোনো এমএসপি যদি কম হয় তো ফার্মার্সরা ক্রপগুলো কম গ্রো করে। আবার এমএসপি ধরো বেশি হলো, ধরো কোনো জিনিসে 20 টাকা দিল, ধরো কোনো জিনিস জন্য 20 টাকা পার কেজি, তো অবভিয়াসলি ফার্মার্স যারা আছে ওরা 20 টাকা পার কেজি জিনিসটাই গ্রো করবে। তেমনি করে তোমার যে গভর্নমেন্ট আছে ওরা তোমার কি গ্রো করতে হবে কি না গ্রো করতে হবে ওইটাও তোমার কন্ট্রোল করে থ্রু এমএসপি। এবার এমএসপিতে আরেকটা নিয়ম হচ্ছে, গভর্নমেন্ট যে এমএসপি দেয় ধরো 10 টাকা কিলো, ওইটা ফিক্স থাকে। বা যদি তোমার মার্কেটে গিয়ে বেশি প্রফিট পাচ্ছ 12 টাকা কিলো, তাহলে তুমি 12 টাকা কিলো বিক্রি করতে পারো। কিন্তু যদি মার্কেটে গিয়ে তুমি 8 টাকায় কিলো পাচ্ছ, গভর্নমেন্ট কমসে কম তোমাকে 10 টাকা কিলো দেবেই, এতে কম কখনো গভর্নমেন্ট দেবে না। ওইটাই আছে দ্য মিনিমাম প্রাইস প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট টু দ্য ফার্মার্স। তো আমি যেমন আগেই বললাম যে এটা পুরোপুরি একটা তোমাদের বোঝানোর জন্য বলেছি, এটা কোনো ফ্যাক্ট নয়। যদি এমএসপি এত ভালো সিস্টেমেই চলতো তাহলে আমাদের ফার্মার্সরা এতদিন ধরে প্রোটেস্ট করতো না, এত ফার্মার্স ভাইরা আমাদের সুইসাইড করতেন না। তো এটা পুরোভাবে একটা এমনি তোমাদের বোঝানোর জন্য বলছি, আর কোনো ফ্যাক্ট নয় এটা। তারপরে রেভিনিউ ফ্রম এগ্রিকালচার ইনকাম গোজ টু দ্য গভর্নমেন্ট, এটা তোমার ভিভিআই, আর এটা এক্সামে অনেকবার আসে। তোমার এগ্রিকালচার যে ইনকাম ট্যাক্স আছে ওইটা যায় গোজ টু দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট মানে এখানে হচ্ছে তোমার স্টেট গভর্নমেন্ট। এবার এটাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য এখানে একটা স্লাইড নিয়ে নিই, তাহলে আরো ইজি হবে। যখন আমরা ট্যাক্স পে করি, ট্যাক্স পে আমরা যেটা করি এটা 3টে ইনস্টিটিউশনের কাছে যায়। একটা হচ্ছে তোমার ইউনিয়ন, একটা হচ্ছে তোমার স্টেট, আর একটা হচ্ছে তোমার লোকাল বডিজ, যেটাতে তোমার পঞ্চায়েত হতে পারে, আবার মিউনিসিপ্যালিটি হতে পারে, ওইটা ওই এরিয়ার উপরে ডিপেন্ড করছে। এবার ইউনিয়ন কি কি ট্যাক্স কালেক্ট করে তার মধ্যে আছে তোমার ইনকাম ট্যাক্স। তো আমরা যে ইনকাম ট্যাক্স দিতে হয় ওইটা হচ্ছে তোমার ইউনিয়নের কাছে, আর ট্যাক্সটা যায় তোমার ইউনিয়নের কাছে। স্টেটের কাছে কি যায়, তাহলে ইনকাম ট্যাক্স বাই ফার্মার্স। তো ফার্মার্স যে ইনকাম আছে, ইনকাম ট্যাক্স করতে হয়, ওইটা যায় তোমার স্টেটের কাছে। আর বাকি যত আছে ইনকাম ট্যাক্স, ওইটা ডক্টর, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো সেক্টরে যত ট্যাক্স আছে ওগুলো যায় তোমার ইউনিয়নের কাছে। তো এখানে ইনকাম ট্যাক্স বাই ফার্মার্স কেন যায় স্টেটের কাছে, কারণ যে ল্যান্ড ট্যাক্স দিতে হয় ওইটা যায় তোমার স্টেটের কাছে। এবার তোমরা বুঝতে পারো ফার্মার্স যে ক্রপ গ্রো করে ওই ক্রপগুলো আবার বিক্রি করা হয়, ওই বিক্রি করার থেকেই ওদের ইনকাম হয়। তো তাই জন্য যেহেতু ওদের ল্যান্ড এরিয়া থেকে ইনকাম হচ্ছে, তাই জন্য ওইটার থেকে যে ট্যাক্সটা কালেক্ট করা হয় ওইটা যায় তোমার স্টেটের কাছে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনকাম ট্যাক্স ফ্রম অল সেন্টার্স যায় তোমার ইউনিয়নের কাছে, আর ইনকাম ট্যাক্স বাই ফার্মার্স যায় তোমার স্টেটের কাছে, টু দ্য স্টেট ট্যাক্স। তো আজকের চ্যাপ্টারটা এতটাই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এতে আমি অনেক সাপোর্ট পাই। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য, আর দেখা হবে পরের ভিডিও।